সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো। আজকে আবার তোমাদের কাছে রসায়নের কিছু বিষয় নিয়ে আলোচনা করতে আসলাম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অ্যালিফেটিক হাইড্রোকার্বন। দেখো, অ্যালিফেটিক হাইড্রোকার্বনের মধ্যে আমাদের তিনটি পদার্থ নিয়ে আমরা আলোচনা করি। অ্যালকেন, যেটাকে আবার বলা হয় সম্পৃক্ত হাইড্রোকার্বন, অ্যালকিন এবং অ্যালকাইন, যেটাকে বলা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আমরা আজকে এই অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইনের কিছু জিনিস আলোচনা করার চেষ্টা করব। সেটা প্রস্তুতি, বিক্রিয়া এবং আরও কিছু তাদের ধর্ম নিয়ে আমরা আলোচনা করব। তো তোমাদেরকে আমি একটা বিষয় একটু বলতে চাচ্ছি, সেটা হলো আজকে রসায়নের নবম ক্লাস, এই অনলাইন ক্লাসে আজকে 9 নম্বর ক্লাস হচ্ছে। তোমরা সিরিয়ালি আগের 8টি ক্লাস অবশ্যই দেখে নিবে, তাহলে তোমাদের যে সুবিধাটি হবে, ক্লাসের যে সিকোয়েন্স আছে সেটি বুঝতে তোমাদের অনেক সুবিধা হবে। তোমরা অধ্যক্ষ চাঁদপুর সরকারি কলেজ এই পেজে নিচের দিকে স্ক্রল করলে বাকি 8টি ক্লাস দেখতে পাবে। তো ঠিক আছে, আমরা আজকে শুরু করছি আমাদের টপিক অ্যালিফেটিক হাইড্রোকার্বন। আচ্ছা, প্রথমে আমি অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন এই তিনটি পদার্থের একটি বিশেষ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতে চাচ্ছি। দেখো, আমি এখানে লিখে রেখেছি ম্যাজিক 1, অর্থাৎ আজকে আমি প্রথমে তোমাদেরকে একটি ম্যাজিক দেখানোর চেষ্টা করব। সেই ম্যাজিকটি হচ্ছে যে অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন এই তিনটি পদার্থের মধ্যেই আছে কে? কার্বন। দুঃখিত, এখানে অ্যাকচুয়ালি হাইড্রোজেন হবে। কার্বন এবং হাইড্রোজেন। তুমি যদি দেখো যে অ্যালকেন কার্বন এবং হাইড্রোজেন, অ্যালকিন কার্বন এবং হাইড্রোজেন, অ্যালকাইন কার্বন এবং হাইড্রোজেন। এখন ম্যাজিকটা তাহলে কোন জায়গায়? যে তিনটি পদার্থের মধ্যেই কার্বন এবং হাইড্রোজেন থাকলেও এই তিন ধরনের পদার্থে কার্বন বা হাইড্রোজেনের বন্ধন দৈর্ঘ্যটা সমান নয়। অর্থাৎ আমার এই জায়গায় যে কার্বন হাইড্রোজেন বন্ধন দৈর্ঘ্য, এই জায়গার বন্ধন দৈর্ঘ্যটা তার চেয়ে একটু ডিফারেন্ট, বা যদি আরও স্পেসিফিকভাবে বলি একটু সংক্ষিপ্ত। আবার আমি যদি অ্যালকাইনের দিকে তাকাই, সেই কার্বন হাইড্রোজেন বন্ধনটি আরও একটু ছোট হয়ে যায়। তাহলে এখন কথা হচ্ছে যে একই কার্বন এবং হাইড্রোজেন হলে কেন বন্ধনের বড় কিংবা ছোটোর প্রশ্ন আসবে? কারণ আমরা জানি যে কার্বনের তড়িৎ ঋণাত্মকতা তো 2.5, হাইড্রোজেনের তো 2.1, এবং এখানে সব সময় কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধন প্রথমত ঘটিত হচ্ছে। তাহলে কেন বন্ধন দৈর্ঘ্য চেঞ্জ হচ্ছে? আচ্ছা, এই ম্যাজিকটি দেখার জন্য তোমাদের কিছু বেসিক জিনিস আগে জানতে হবে। সেটি হচ্ছে সংকরীকরণ এবং অধিক্রমণ, যেই ধারণাটি আমরা ফার্স্ট ইয়ারে বন্ধন চ্যাপ্টারে পেয়েছিলাম। আচ্ছা, যেমন ধরো অ্যালকেনের মধ্যে কি হয়? sp3 সংকরণ হয়, এটা তোমরা জানো। এই কার্বনটি হচ্ছে sp3 সংকরিত। অ্যালকিনে sp2, আর অ্যালকাইনে কি হবে? sp। তো তোমাদের নিশ্চয়ই মনে আছে সংকরীকরণের বেসিক বিষয়গুলো। আমি খুব সংক্ষেপে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলছি। sp3 মানে হচ্ছে একটা s এবং 3টা p মিলে যেই সংকরণ ঘটে সেটাকে বলা হয় sp3। দেখো, নামের মধ্যেই ক্লু আছে, একটা s এবং 3টা p, তার মানে sp3। একইভাবে আমরা যখন sp2 এর দিকে তাকাই, তখন কি হয়? একটা s এবং 2টা p। সিম্পল, অর্থাৎ নাম থেকেই বোঝা যাচ্ছে। সেকেন্ড কথা হচ্ছে sp3 সংকরণ যখন ঘটিত হয় তখন সংকর অরবিটাল হয় কয়টি? 4টি। কিভাবে বুঝলাম? দেখো, এই যে এখানে একটি s, p আছে কয়টি? 3টি। তাহলে 1 যোগ 3 4। sp2-র ক্ষেত্রে একটি s, 2টি p, তাহলে সংকর অরবিটাল হবে কতটি? 3টি। আর sp-র ক্ষেত্রে হবে 2টি, একটা s এবং একটা p। আচ্ছা, এরপরের কথা হচ্ছে যে সংকর অরবিটালগুলো দেখতে কেমন। দেখো, যত ধরনের সংকরীকরণ তোমরা ফার্স্ট ইয়ারে পড়ে এসছো, 7 ধরনের যে সংকরীকরণ, সংকর অরবিটালগুলো কিন্তু দেখতে মোরলেস প্রত্যেকটাই এইরকম। একটা বড় লোব থাকবে
আর একটা ছোট লোব থাকবে। ইন্ডিভিজুয়াল পারমাণবিক অরবিটালগুলো কিন্তু এক এক রকমের হয়, সেটা তোমরা জানো। S হচ্ছে গোলক আকৃতির, P হচ্ছে ডাম্বেল আকৃতির। কিন্তু আমরা যখন কোনো একটি শঙ্কর অরবিটাল নিয়ে আলোচনা করি তখন সেই শঙ্কর অরবিটালগুলো সবগুলো দেখতে কিন্তু এরকম। ওকে, এখন প্রশ্ন হচ্ছে sp3 এবং sp2 দুইটা শঙ্কর অরবিটালে যদি দেখতে এরকম হয় আমি পার্থক্য করব কিভাবে? হ্যাঁ, এই পার্থক্য করার জন্য এখানে একটি রুলস আছে। আচ্ছা, সেই রুলসটি বোঝার জন্য আমি অন্য একটি উদাহরণ দিই। ধরো তোমার কোনো একটি জুস খেতে ইচ্ছা হচ্ছে। তুমি জুস খাবে কি দিয়ে? তুমি 4-5 রকমের ফল দিয়ে তুমি জুস ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে জুস খেতে চাচ্ছ। এখন ধরো তুমি সেখানে তুমি মালটা নিলে, তুমি সেখানে তুমি আম নিলে, আমি দুইটি দিয়ে বলি, আম এবং মালটা নিলে। তাহলে তোমার জুসটা যখন তুমি খাবে তখন কোন ফ্লেভারটা তোমার বেশি মনে হবে যে ওই জুসের মধ্যে আছে? উত্তরটি হচ্ছে তুমি ওই জুসটি বানানোর সময় যেই ফলটি পরিমাণে বেশি দিবে ওইটির ফ্লেভারই বেশি থাকবে। ফর এক্সাম্পল, তুমি যদি একটি ছোট সাইজের আম এবং যদি তুমি 5টি মালটা দিয়ে জুসটি প্রিপেয়ার করো তাহলে সেখানে মালটার ফ্লেভারটি বেশি আসবে। আবার ধরো যে তুমি আমরা আর তুমি পেয়ারা দিয়ে জুস বানাবে, তখন কি হবে? পাকা পেয়ারা এবং আমরা একই কথা, যেটি পরিমাণে বেশি থাকবে তোমার ওই জুসের মধ্যে সেটির ফ্লেভারটি বেশি থাকবে। শঙ্করীকরণ বিষয়টিও এক্স্যাক্টলি অনেকটা ওই রকমই। কীভাবে? দেখো, আমি যখন sp3 সংকরণ করছি তখন একটি S এবং 3টি P নিচ্ছি। তাহলে তুমি ওই ফ্রুটসের সাথে কম্পেয়ার করো, তুমি একটি আম এবং 3টি মালটা নিলে, তাহলে তোমার এক্ষেত্রে শঙ্কর অরবিটালে কোন চরিত্রটি বেশি থাকা উচিত? S এর নাকি P এর? খুবই সিম্পল, কার চরিত্র? P এর চরিত্র বেশি থাকা উচিত, যেহেতু তুমি 3টি P নিয়েছ। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যেহেতু P এর চরিত্র বেশি তাহলে শঙ্কর অরবিটালটি দেখতে কিছুটা লম্বাটে প্রকৃতির হবে। এইখানেই হচ্ছে আমাদের একটা নতুন ক্লু আসতেছে। আমরা দুইটি কথা জানবো। প্রথম কথা জানবো শঙ্কর অরবিটাল দেখতে এরকম। দ্বিতীয় কথা জানবো এই অরবিটালটি তোমার, যেমন আমি এটি আঁকলাম, আমি আরেকটি আঁকি। ধরো আরেকটি শঙ্কর অরবিটাল আঁকলাম। দেখো, এটা কিন্তু আমি আরেকটু লম্বা করে দিয়েছি। তার মানে যখন আমি এটাকে লম্বা করে দিব তখন আমরা এখান থেকে বুঝে নিব যে এখানে লম্বাটে টাইপের অরবিটালের প্রাধান্য বেশি। তাহলে আমার এই যে মিথেনের sp3 শঙ্কর অরবিটালটি যতটা একটু লম্বাটে টাইপের হবে, আমার ইথিনের sp2 শঙ্কর অরবিটালটি তার চেয়ে কি একটু কম লম্বাটে হবে। কেননা এখানে আমার S এর পার্সেন্টেজ হচ্ছে 3/1, P এর পার্সেন্টেজ হচ্ছে 3/2, অর্থাৎ এখানে S হচ্ছে 33.33%, P হচ্ছে 66.67%। আর আমি যদি এইটার দিকে তাকাই তাহলে S হচ্ছে 25% এবং P হচ্ছে 75%। তাহলে SP-র ক্ষেত্রে কি হবে? S হবে 50% এবং P হবে 50%। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। তাহলে আমার প্রশ্নটির উত্তর দেওয়ার আগে আমাকে যেই দুইটা জিনিস জানতে হবে। প্রথম জিনিস হচ্ছে যে কোনো শঙ্কর অরবিটালের মধ্যে একটি ছোট লোব এবং একটি বড় লোব থাকে। দ্বিতীয় কথা হচ্ছে এই শঙ্কর অরবিটালের আকৃতিটা লোবের মধ্যেও কি একটু ডাম্বেল আকৃতির হবে নাকি একটু গোলাকার আকৃতির হবে সেটি ডিপেন্ড করছে মূল যেই শঙ্কর অরবিটালগুলো আছে তাদের পার্সেন্টেজের উপর। এই দুইটি কথা, ব্যাস, জাস্ট এই দুইটি কথা জানো, তাহলেই আমার এই প্রশ্নটি আনসার করা অনেক সহজ হবে। এইবার আমরা একটু এই কনসেপ্টটাকে দিয়ে আমরা একটু চিন্তা করি বন্ধন দৈর্ঘ্যের বিষয়টা। আমার এখানে কার্বন আর হাইড্রোজেনের মধ্যে যখন মিথেনে sp3 সংকরণ হবে, যেহেতু এই ক্ষেত্রে কার্বনের sp3 সংকরণ
তাই হাইড্রোজেনের সাথে তার বন্ধন দৈর্ঘ্যটা যতটুকু হবে, এই জায়গায় যেহেতু কার্বনের sp2 সংকরণ, তাহলে বন্ধন দৈর্ঘ্যটা তার চেয়ে একটু ছোট হবে, সিম্পল। আর এই জায়গায় যেহেতু তোমার sp সংকরণ, তাই সংকর অরবিটালটা কি আরেকটু ছোট হবে, তাহলে বন্ধন দৈর্ঘ্যটি আরেকটু ছোট হবে। তাহলে দেখো আমার কিন্তু মূল কথা দুইটি, একটি হচ্ছে সংকর অরবিটাল সবগুলোর দেখতে কীরকম, দ্বিতীয় কথা হচ্ছে সেই সংকর অরবিটালগুলো লম্বা বা শর্ট হওয়ার যেই বেসিক কনসেপ্টটি, এটি দিয়ে আমরা বন্ধন দৈর্ঘ্য বিষয়টি বুঝতে পারি। আচ্ছা, এবার এই একই কনসেপ্ট দিয়ে আমরা দ্বিতীয় একটি প্রশ্ন বুঝব, সেটি হচ্ছে এই তিন ধরনের যৌগের মধ্যে এক ধরনের যৌগ আছে যেটা কিছুটা অম্লধর্মী। আচ্ছা, অম্লধর্ম মানে কি? যারা প্রোটন বা H+ ত্যাগ করতে পারে। তাহলে এই ক্ষেত্রে প্রত্যেকটি যৌগেই তিন ধরনের যৌগেই হাইড্রোজেন আছে। তাহলে এই তিনটির মধ্যে কোন যৌগটি হাইড্রোজেন ত্যাগ করতে পারবে, সেটি হচ্ছে আমাদের এবারের আলোচনার বিষয়। দেখো, আমি লিখেছি ম্যাজিক 1। ম্যাজিক 1-এর ক্লু কিন্তু আমি দিয়ে দিয়েছি প্রথম দুইটি বক্তব্য দিয়ে। এবার সেই ক্লু দিয়ে আমরা ম্যাজিক দেখাচ্ছি। একটি হচ্ছে বন্ধন দৈর্ঘ্যের ম্যাজিক দেখলাম, এবার আমরা দেখি অম্ল ধর্মের ম্যাজিকটি দেখার চেষ্টা করি। আচ্ছা, দেখো আমার এই জায়গায় আমি যদি মিথেনের, আমি একটু এটা মুছে দেই, মুছে দিলে তোমাদের বোঝাতে আমার একটু সুবিধা হবে। মিথেনের ক্ষেত্রে আমার কার্বন হাইড্রোজেন, ধরো এটি হচ্ছে কার্বন, এখানে সংকর অরবিটাল এই, আর এটি হচ্ছে হাইড্রোজেন। এখানেও সিমিলারলি আমি যদি দেখাই, এই যে জায়গাটা কমন করে দেখানো হচ্ছে, সেই জায়গাটি হচ্ছে আমার কি অধিক্রমণের জায়গা। এটা হচ্ছে অধিক্রমণের জায়গা। এটা অম্লধর্ম দেখাবে কিনা আমরা একটু দেখি, তাহলে কম্পেয়ার করতে হবে। এবার আমি একটু ইথিনে চলে যাই, ইথিন বা ইথিলিন। তাহলে ইথিলিনের ক্ষেত্রে এটি তোমরা ফার্স্ট ইয়ারেও দেখে এসছো, অ্যাকচুয়ালি এটি অনেক সময় সেকেন্ড ইয়ারেও আসতে পারে, তবে ফার্স্ট ইয়ারে এটি বেশি আসে বন্ধন চ্যাপ্টারের মধ্যে। আমরা এখানে এটা হাইড্রোজেন ড্র করি, এখানে এটা ড্র করি। আচ্ছা, দেখো আমার এই জায়গায় যে বন্ধন দৈর্ঘ্যটা, বা এইখানে কার্বনের সাথে, কার্বনের নিউক্লিয়াসের সাথে এখানে কার অ্যাট্রাকশান কাজ করবে? বন্ধন জোড়ের ইলেকট্রনের। তাহলে এই অ্যাট্রাকশানের ক্ষেত্রে এইখানে যে ডিস্টেন্সটা এখানে আমরা দেখতে পাচ্ছি, এটা যদি আমরা ডাটা থেকে বলি, তাহলে এটা হচ্ছে 1.54 অ্যাংস্ট্রম। কিন্তু আমার এই জায়গাটিতে আমি যদি খেয়াল করি, কার্বন হাইড্রোজেন বন্ধন দৈর্ঘ্যটা, এটা আমরা যদি ডাটা থেকে বলি, যেটা এক্সপেরিমেন্টালি দেখা গিয়েছে, সেটা হচ্ছে 1.34 অ্যাংস্ট্রম। তাহলে তুমি চিন্তা করো যে যখন কোনো বন্ধন হয়, বন্ধনের ক্ষেত্রে কি হয়? দুইটি পরমাণুর মধ্যে বন্ধন হয়, ওই দুই পরমাণুর নিউক্লিয়াস বন্ধন জোড়ের ইলেকট্রনকে কি করে? আকর্ষণ করে। তাহলে ইলেকট্রন নেগেটিভ আর নিউক্লিয়াস হচ্ছে পজিটিভ। এখন এই আকর্ষণের ক্ষেত্রে তাদের মধ্যে ডিস্টেন্স যত কম হবে, আকর্ষণ করাটা কি তত সহজ হবে। তাহলে এই দুইটার মধ্যে কোনটাতে আকর্ষণ বেশি হবে বন্ধন জোড় ইলেকট্রনের প্রতি? দ্বিতীয়টাতে। তার মানে এটা বাদ, মিথেনের হিসাব বাদ। তাহলে এবার আমরা ইথিনের সাথে ইথাইনকে নিয়ে দেখি। আমি ইথাইনটা এই পাশে লিখছি, দেখো। আচ্ছা, আমি নিচে লিখি, তোমাদের বোঝার সুবিধা হতে পারে। এই কার্বন হাইড্রোজেন, এখানে sp সংকরণ হচ্ছে। আচ্ছা, আর এখানে দুটো পাই বন্ধন আছে। আমার এই পাই বন্ধনটা এখানে আলোচনায় এই মুহূর্তে লাগবে না। এটি একটি পাই বন্ধন, আর এটি আরেকটি পাই বন্ধন। এটি আরেকটি পাই বন্ধন। এবার তুমি খেয়াল করো, এই জায়গায় যে বন্ধনের কার্বন হাইড্রোজেন বন্ধন দৈর্ঘ্য ছিল, এই জায়গার বন্ধন দৈর্ঘ্যটা কিন্তু আরেকটু ছোট হয়ে যাবে।
এটা হচ্ছে 1.19 অ্যাংস্ট্রম। তাহলে এই কার্বনের সাথে বন্ধনজোড় ইলেকট্রনের যে আকর্ষণটা হবে, এই কার্বনের সাথে বন্ধনজোড় ইলেকট্রনের আকর্ষণ তার চেয়ে কী হবে, কিছুটা কম হবে। এখন যেহেতু কার্বনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.5, হাইড্রোজেনের হচ্ছে 2.1, তাই কার্বন তার নিজের দিকে বন্ধনজোড় ইলেকট্রনকে কিছুটা জোরে টানার আকর্ষণ করবে। তাহলে কিছুটা জোরে টানার আকর্ষণ যখন কার্বন দেখাবে এই ইথাইন যৌগে, তখন কি হবে, তখন বন্ধনজোড়ের ইলেকট্রনগুলো কার্বনের দিকে, এই ক্ষেত্রে কার্বনের দিকে শিফট হবে। দেখো আমি নিচে অ্যারো চিহ্ন দিয়ে দেখাচ্ছি, কার্বন হাইড্রোজেনের বন্ধনজোড়ের ইলেকট্রন কার্বনের দিকে শিফট হবে। তাহলে কার্বনের দিকে যখন শিফট হবে, তখন বেচারা হাইড্রোজেন কি হবে, H+ আকারে বের হয়ে যাবে। তার মানে যে H+ দিতে পারে সে অ্যাসিড, তাহলে ইথাইন অ্যাসিডীয় বা অম্লধর্ম দেখাবে। কমনলি বললে অ্যালকাইনের মধ্যে এই অম্লধর্ম দেখা যেতে পারে। তাহলে আমরা কি দেখলাম, অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন এই তিনটার মধ্যে কার অম্লধর্ম আছে, অ্যালকাইনের। কোন বেসিক কথা থেকে দেখলাম, ওই যে প্রথমে লিখেছি শঙ্কর অরবিটাল এবং শঙ্কর অরবিটালের শেপ। এখন কথা হচ্ছে, সকল অ্যালকাইনই কি অম্লধর্মী? না, যারা প্রান্তিক অ্যালকাইন শুধুমাত্র তারাই অম্লধর্ম দেখায়, যারা নন প্রান্তিক তারা দেখায় না। যেমন ধরো আমি যদি এখানে লিখি CH3 CH3, এটা কি, বিউটাইন 2। এইখানে এটা নন প্রান্তিক। নন প্রান্তিক মানে কি, যখন কার্যকরী মূলকটা 1 নাম্বার কার্বন ব্যতীত অন্য কোনো কার্বনে থাকে তারা হচ্ছে নন প্রান্তিক। তাহলে এই যে নন প্রান্তিক এই অ্যালকাইনটি, সে কিন্তু অম্লধর্ম দেখাবে না। কেন দেখাবে না? দেখো ওই প্রথম কথা থেকেই বের করা যায়, এখানে কিন্তু কার্বন কার্বনের মধ্যে পাই বন্ধন বা ট্রিপল বন্ড, বাট এই জায়গায় ছিল কার্বন হাইড্রোজেনের মধ্যে ট্রিপল বন্ড। তাহলে ট্রিপল বন্ড বা ত্রিবন্ধনটি যখন কার্বন কার্বনের মধ্যে হবে, তাদের মধ্যে কি ডিস্টেন্স কম, ফাইন, কিন্তু দুইজনেরই তো তড়িৎ ঋণাত্মকতা সমান 2.5। তাহলে দুইজন যখন লড়াই করবে ইলেকট্রন টানাটানি করার জন্য, তখন কিন্তু কেউই তার নিজের দিকে ইলেকট্রন টেনে নিয়ে আসতে পারবে না। তাই এই নন প্রান্তিক অ্যালকাইন অম্লধর্ম দেখায় না। আচ্ছা, এইবার তো আমরা দেখব যে তৃতীয় প্রশ্ন, সেটি হচ্ছে অ্যালকিনের মধ্যে। আচ্ছা, আমি এখানে অ্যালকিনে একটি পাই বন্ধন আছে, এটি আমি আগে দেখাইনি, আসলে আগের প্রশ্নে এটি কাজে লাগেনি তাই আমি দেখাইনি। ঠিক আছে, আমি এখন দিয়ে নিচ্ছি। এটি হচ্ছে অ্যালকিনের একটি পাই বন্ধন। তোমরা জানো পাই বন্ধন উপর এবং নিচ মিলে এটি একটি পাই বন্ধন। অ্যালকিনে পাই বন্ধন আছে কয়টি? একটি। অ্যালকাইনে পাই বন্ধন আছে কয়টি? দুইটি। পাই বন্ধন কেমন বন্ধন? দুর্বল বন্ধন। তাইলে কোনটি তাড়াতাড়ি বিক্রিয়া করার কথা? অ্যালকাইন, কারণ অ্যালকাইনে দুইটা পাই বন্ধন। কিন্তু উল্টা ঘটনা ঘটে, অর্থাৎ অ্যালকাইনের সক্রিয়তা অ্যালকিন অপেক্ষা কম। তাহলে আমাদের এখানে প্রশ্নটা কি, যে অ্যালকাইনের সক্রিয়তা, অ্যালকাইনের বিক্রিয়া করার প্রবণতা, বিক্রিয়া করার প্রবণতা অ্যালকিন অপেক্ষা কম। অ্যালকিন অপেক্ষা কম কেন? খুবই দুঃখজনক একটি কথা যে অ্যালকাইনের বিক্রিয়া করার প্রবণতা বা সক্রিয়তা অ্যালকিন অপেক্ষা কম। তোমার প্রশ্ন হতে পারে যে স্যার তাহলে আমরা এতদিন কি শিখলাম, পাই বন্ধন থাকলে তো বিক্রিয়া তাড়াতাড়ি করার কথা। ওকে, টেনশন নেওয়ার কিছু নাই, এটারও একটা ব্যাখ্যা আছে। খেয়াল করো, এই চিত্রটা আমার এখন কাজে লাগবে। এইখানে কার্বন কার্বন দ্বিবন্ধনে যে পাই বন্ধনটি আছে, আমার এই জায়গায় কার্বন কার্বন ডিস্টেন্সটি কিন্তু বেশি, কার তুলনায়? অ্যালকাইনের তুলনায়। তাহলে এই জায়গায় যেহেতু ডিস্টেন্সটা বেশি, তখন যে পাই বন্ধনটা হবে সেই পাই বন্ধনের সাথে নিউক্লিয়াসের দূরত্ব কিছুটা বেশি হবে। আমি একটু অন্যভাবে বোঝানোর চেষ্টা করি। ধরো এইখানে আমি যদি এইভাবে চিন্তা করি,
ধরো এইভাবে যদি আমি চিন্তা করি, হ্যাঁ, এটা হচ্ছে একটা কার্বন অ্যালকিনের, এটা আরেকটা কার্বন, তাহলে এই জায়গায় ডিস্টেন্সটা বেশি। এখন এই অতিরিক্ত ডিস্টেন্সের মধ্যে আমার এই জায়গায় কি এইভাবে পাই বন্ধনটা উপরে এবং নিচ দিয়ে সংগঠিত হবে। তাহলে আমার এই জায়গায় আমার দেখো কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য বেশি, কোথায়? অ্যালকিনে। তখন কি হচ্ছে? পাই বন্ধনের সাথে তার কে ডিস্টেন্স বেশি। যখন অ্যালকাইন হচ্ছে তখন এই জায়গায় কি হচ্ছে? কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্যটা কমে যাচ্ছে। তাহলে তখন এখানে যখন এরকম একটা অর্ধবৃত্তাকারের মতো তৈরি হবে এবং নিচে যখন একটা অর্ধবৃত্তাকারের মতো তৈরি হবে অ্যালকাইনের ক্ষেত্রে, তার মানে নিচেরটার ক্ষেত্রে, তখন কি হবে? তখন এই যে এই জায়গার পাই ইলেকট্রনের প্রতি ধনাত্মক নিউক্লিয়াসের, এই যে এখানে যে ধনাত্মক নিউক্লিয়াস আছে তার সাথে এই পাই বন্ধনের ইলেকট্রনের কি আকর্ষণ বেড়ে যাবে। খেয়াল করো, তোমার পরিবারের মধ্যে যদি ধরো যে তুমি পরিবারের কর্তা, এখন তোমার পরিবারে আরও 5 জন মেম্বার আছে, ওই 5 জন মেম্বারের সাথে যদি তোমার সম্পর্ক ভালো হয়, আকর্ষণ যদি বেশি হয়, তাহলে ওই 5 জন মেম্বার বিপথে যাওয়ার সম্ভাবনা কম। কিন্তু যদি এমন হয় তোমার পরিবারে তুমি হচ্ছে কর্তা, তোমার 5 জন মেম্বার আছে, তাদের সাথে তোমার সম্পর্ক অত ভালো না, বন্ধন অত ভালো না, তখন কি হবে? তারা বিপথে যাওয়ার সম্ভাবনা থাকবে। এক্স্যাক্টলি বিষয়টা তাই। এখানে যেহেতু ডিস্টেন্স বেশি কার্বন কার্বন, তাহলে ডিস্টেন্স বেশি হওয়ার কারণে যে পাই বন্ধনটি ঘটিত হচ্ছে সেই পাই বন্ধনের সাথে এই কার্বনের আকর্ষণ কিছুটা কম। কিন্তু এইখানে যেহেতু কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য কম, তাই এখানে দুইটি পাই বন্ধনের ঋণাত্মক ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের ধনাত্মক চার্জের আকর্ষণ বেশি। তাই অ্যালকাইনে দুইটি পাই বন্ধন থাকলেও সেটি কি অ্যালকিনের চেয়ে কম সক্রিয়তা দেখায়। বোঝা গেল? তাহলে দেখো, আমি যতগুলো কথা বললাম এই পর্যন্ত, সব কথার মূলে কে? বন্ধন দৈর্ঘ্য। বন্ধন দৈর্ঘ্যের কথাটি আসছে কোথা থেকে? এসছে? ওই যে শঙ্কর অরবিটালের শেপ। শঙ্কর অরবিটালের শেপ কেমন হবে? জুসের কথা মনে করো, 2-3টা ফ্রুটস দিয়ে তুমি জুস বানিয়েছো, যেটার পার্সেন্টেজ বেশি সেটার ফ্লেভারটা বেশি থাকবে। এখানেও এক্স্যাক্টলি তাই। তাহলে আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা, এবার আমরা পরবর্তী টপিকে চলে যাই। আসলে তোমাদের সাথে ক্লাসগুলো খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য হয়। এখন ডিটেলে বোঝাতে গেলে যেটা হয় যে অনেক কথা বলতে হয়, একটু সময় লেগে যায়। তো শিক্ষার্থীরা একটু ধৈর্য ধরে ক্লাস করার চেষ্টা করো, আমার মনে হয় তোমরা উপকৃত হবে। আমার এরপরের বিষয়টি হচ্ছে প্রস্তুতি। দেখো, অ্যালকেন প্রস্তুতি। তাহলে আমরা এখন দেখব অ্যালকেন প্রস্তুতি। আচ্ছা, অর্থাৎ আমরা কোন কোন বিষয় থেকে এই অ্যালকেনটা কি করতে পারি? তৈরি করতে পারি। প্রথম হচ্ছে উডস বিক্রিয়া, যেমন মিথাইল ক্লোরাইড প্লাস ধাতব সোডিয়াম শুষ্ক ইথার। মিথাইল ক্লোরাইড ধাতব সোডিয়াম শুষ্ক ইথার, এই বিক্রিয়াটাকে বলা হয় উডস বিক্রিয়া। কি হয় এই বিক্রিয়ায়? বিক্রিয়কে যতটি কার্বন থাকে উৎপাদের কার্বন সংখ্যা দ্বিগুণ হয়ে যায়। এখানে কার্বন আছে কয়টি? একটি। তাহলে উৎপাদে হবে কয়টি? 2টি। 2 কার্বনের কি উৎপন্ন হবে? অ্যালকেন। এই ধরনের বিক্রিয়ায় সমতা করার প্রয়োজন হয় না, তবে ছোটোখাটো বিক্রিয়া যদি তুমি সমতা করতে চাও করতে পারো। তারপরে এখানে আমার কি উৎপন্ন হবে? সোডিয়াম ক্লোরাইড। তাহলে মনে রাখবে, অর্গানিক কেমিস্ট্রিতে যেই ধরনের বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে উৎপাদে কার্বন সংখ্যা বেড়ে যায়, অথবা যেই ধরনের বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে উৎপাদে কার্বন সংখ্যা কমে যায়, সেই বিক্রিয়াগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই বিক্রিয়াগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি? কার্বনের প্রমোশন অথবা ডিমোশন করতে পারি। কার্বনের প্রমোশন বা ডিমোশনের মাধ্যমে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিক্রিয়া ল্যাবে করে থাকি। তাহলে এটি হচ্ছে উডস বিক্রিয়া। এখন কথা হচ্ছে, তোমরা 2-এর নামটা সবাই জানো, 2-1-এ 2, অর্থাৎ 1 কার্বন থাকলে উৎপাদ হবে 2 কার্বনের। এখানে 1 কার্বন, উৎপাদ 2 কার্বনের। এখানে 2 কার্বন, উৎপাদ 4 কার্বনের। 3 কার্বন, উৎপাদ 6 কার্বনের। তাহলে তো আবার আরেকটি সমস্যা হলো। কি সমস্যা? উৎপাদে আমরা বেজোড় কার্বন বিশিষ্ট
অ্যালকেন পাচ্ছি না। তাহলে প্রশ্ন হচ্ছে উডস বিক্রিয়ার মাধ্যমে কি বেজোড় কার্বন বিশিষ্ট অ্যালকেন পাওয়া যায়? দেখো, এই প্রশ্নটির দুইভাবে উত্তর দেওয়া যায়। তোমাদের এই লেভেলের জন্য উত্তরটি হচ্ছে না। সাধারণত বইগুলোতে নাই লেখা থাকে যে সবসময় জোড় কার্বন বিশিষ্ট অ্যালকেন পাওয়া যায়, কিন্তু বেজোড় কার্বনের অ্যালকেনও পাওয়া যেতে পারে। সেই ক্ষেত্রে সেই জোড় এবং বেজোড় কার্বন বিশিষ্ট অ্যালকেনের মিশ্রণও পাওয়া যেতে পারে, বাট সেটি সেপারেশন করা একটু কঠিন। যেহেতু সেপারেশন করা কঠিন, তাই আমরা ইন্টারমিডিয়েটে এটি সাধারণত বলে থাকি না। তার মানে আমি উদাহরণটি দিয়ে দিচ্ছি যারা একটু বেশি জানতে চাচ্ছ তাদের জন্য। যেমন ধরো, আমি যদি এখানে মিথাইল ক্লোরাইড প্লাস ইথাইল ক্লোরাইড ব্যবহার করতাম ধাতব সোডিয়ামের উপস্থিতিতে, তখন কি হতো? দেখো, মনে রাখা এটাও খুব সহজ। 1 কার্বন থেকে 2 কার্বনের ইথেন, 2 কার্বন থেকে 4 কার্বনের কে বিউটেন, আর সোডিয়াম হ্যালাইড বা সোডিয়াম ক্লোরাইড। ওকে, আর হচ্ছে এইখানের 1 কার্বন এবং এখানের 2 কার্বন, 1 আর 2 যোগ করলে কত হয়? 3। 1 আর 2 যোগ ফলে যে 3, সেই 3 কার্বনের প্রোপেন। তাহলে কি দাঁড়ালো? যদি তুমি ক্রম অনুযায়ী বা একটি জোড় এবং একটি বেজোড় কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড ব্যবহার করো, তাহলে তুমি প্রধান উৎপাদ পাবে 3টি। ওই 2টি থেকেই 2 দিয়ে গুণ দিলে যে উৎপাদ পাওয়া যায় সেগুলো পাবে, আর ওই 2 কার্বন যোগ করতে হবে, 1 আর 2 যোগ করলে হয় 3। এখন বিষয়টা হচ্ছে এই ইথেন, প্রোপেন, বিউটেন এই মিশ্রণ থেকে তাদেরকে সেপারেশন করাটা খুব টাফ, কারণ এগুলো গ্যাসীয় অবস্থায় থাকে। তো যেহেতু কাজটা অনেক ঝামেলা, তাই আমরা সাধারণত এই লেভেলে এই প্রশ্নটি নিয়ে আলোচনা এভাবে করি যে উডস বিক্রিয়ায় জোড় কার্বন বিশিষ্ট অ্যালকেন পাওয়া যায়। আমি জাস্ট তোমাদের জানার জন্য বললাম, পরীক্ষায় হয়তো এটা নিয়ে জানতে চাবে না। দ্বিতীয় কথা হচ্ছে, তোমাদের জন্য একটি প্রশ্ন রেখে গেলাম, বাসায় চিন্তা করবে, কেন শুষ্ক ইথার ব্যবহার করা হয় উডস বিক্রিয়ায়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেন শুষ্ক ইথার ব্যবহার করা হয়? তোমরা বাসায় চেষ্টা করে কমেন্ট সেকশানে লিখবে। আমি ইন ফিউচারে তোমাদের কমেন্ট দেখে আমি দেখব যে কার উত্তরটি সঠিক হয়েছে। বাসায় চিন্তা করবে, কিছু কিছু জিনিস চিন্তার জন্য রেখে দিলাম। বাসায় চিন্তা করে বই দেখে তুমি আনসার করার চেষ্টা করো। ওকে, উডস বিক্রিয়ার পরে আমরা যেটি দেখব সেটি হচ্ছে, দেখো এখানে কি কার্বন সংখ্যা বৃদ্ধি পেয়েছে, এবার আমরা দেখব কার্বন সংখ্যার হ্রাস। CH3 CH2 COONA কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণকে, এই যে যেমন এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড ছিল প্রোপানোয়িক অ্যাসিড, তার সোডিয়াম লবণকে সোডা লাইম দ্বারা উত্তপ্ত করলে 1 কার্বন কম বিশিষ্ট অ্যালকেন পাওয়া যায়। তাহলে অ্যালকেনটা হবে CH3 প্লাস সোডিয়াম কার্বনেট। পরেরগুলো অ্যাকচুয়ালি না লিখলেও তোমার পরীক্ষায় মূল প্রোডাক্ট লিখতে পারলে নাম্বার পাবে। খেয়াল করো, এখানে কার্বন ছিল 1টি 2টি 3টি, এখানে কার্বন কয়টি? 2টি। তার মানে কার্বন সংখ্যা এক্ষেত্রে কি হয়েছে? হ্রাস পেয়েছে। তাইলে এটি হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ বিক্রিয়া যেটার মাধ্যমে অ্যালকেন প্রস্তুত করা যায়। অ্যালকেন প্রস্তুতির সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টি বিক্রিয়া আমি লিখলাম, একটি হচ্ছে কার্বন শিকল বৃদ্ধি, একটি হচ্ছে কার্বন শিকল হ্রাস। এইবার তৃতীয় যে বিক্রিয়াটি এখানে দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে সম্পৃক্ত হাইড্রোকার্বন। যেমন ধরো ইথাইনের যদি হাইড্রোজেনেশন করো, হাইড্রোজেনেশন মানে কি? হাইড্রোজেনের সাথে বিক্রিয়া নিকেল চূর্ণের উপস্থিতিতে, তখন এখানে দেখো প্রথমে একটা পাইবন্ধন ভেঙে 2টা হাইড্রোজেন পরমাণু যুক্ত হবে। তাহলে কি হবে? CH2 দ্বিতীয় ধাপে আবার এই জায়গায় আবার নিকেল বিক্রিয়া করে আবার এখানে একটা পাইবন্ধন ভেঙে এখান থেকে আরও 2টা হাইড্রোজেন যুক্ত হবে। তার মানে একটা পাইবন্ধন ভাঙলে 2টা জিনিস এসে যুত বিক্রিয়ায় অংশগ্রহণ করে। সেই 2টা জিনিস হতে পারে একই ধরনের পরমাণু বা ভিন্ন ধরনের পরমাণু বা পরমাণু এবং মূলক, অর্থাৎ এক জায়গায় পরমাণু এক জায়গায় মূলক, এরকমও হতে পারে। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? উৎপন্ন হবে ইথেন। তাহলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে আমরা এইভাবে তৈরি করতে পারি। সেম একটি বিক্রিয়া হচ্ছে আমরা পেতে পারি বেনজিন থেকে। দেখো, আমি যদি বেনজিনটা এখানে লিখি, বেনজিনেরও যদি আমি হাইড্রোজেনেশন করি
নিকেল চূর্ণের উপস্থিতিতে। তাহলে এখানে 3টা পাই বন্ধন আছে, 3টা পাই বন্ধন ভাঙলে কি হবে, 3 দুগুণে 6টা হাইড্রোজেন জোড়া লাগবে, হাইড্রোজেন পরমাণু। তাহলে এটা কি হবে, এরকম হবে। এটার নাম কি, সাইক্লোহেক্সেন, চাক্রিক যৌগ হেক্সেন। এটি কিন্তু একটি হাইড্রোকার্বন বা চাক্রিক হাইড্রোকার্বন। তাহলে আমরা এখানে আরও 2টি গুরুত্বপূর্ণ বিক্রিয়া দেখলাম। আচ্ছা, এরপরে আরেকটি বিক্রিয়া আমরা একটু দেখি। দেখো এখানে যে কোনো কার্বনিল যৌগে যদি হাইড্রোজেনেশন করা হয়, জিঙ্ক অ্যামালগাম প্লাস গাঢ় HCl এর উপস্থিতিতে, গাঢ়, এটিকে বলা হয় ক্লিমেনসন বিজারণ। দেখো কি হয়, জিঙ্ক অ্যামালগাম এবং গাঢ় HCl বিক্রিয়া করলে এখান থেকে জিঙ্ক ক্লোরাইড আর জাইমান হাইড্রোজেন উৎপন্ন হয়। আমরা এই বিক্রিয়াটি কি হয়েছে সেটি দেখাইনি, কিন্তু এই বিক্রিয়ার প্রধান যে অংশটি যেটি মূল জৈব যৌগের সাথে বিক্রিয়া করবে সেটি দেখাচ্ছি, তাই এটি আমরা অ্যারো চিহ্নের মধ্যে দেখালাম। সেকেন্ড কথা হচ্ছে অ্যামালগাম বলতে কি বোঝায়, মার্কারিকে বোঝায়। তাহলে জিঙ্ক অ্যামালগাম মানে হচ্ছে জিঙ্ক আর মার্কারির একটি সংকর ধাতু। আমি পুরো বিক্রিয়াটি লেখিনি, তুমি মূল টপিকটি বুঝো, তাইলে কিন্তু এখান থেকে অনেক ধরনের বিক্রিয়া বের করতে পারবে। ক্লিমেনসন এই বিক্রিয়ার জন্য নোবেল প্রাইজ পেয়েছেন। তাহলে বুঝতে হবে যে এই বিক্রিয়াটি এমন একটি বিক্রিয়া যে বিক্রিয়াটিতে এক ধরনের অনন্য একটা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যটি আমরা খোঁজার চেষ্টা করব। কি হয়, এটা হচ্ছে কার্বনিল মূলক, তোমরা জানো এটা হচ্ছে কার্বনিল মূলক, CO, দ্বিযোজী কার্বনিল মূলক। এই হাইড্রোজেন এখানে যেটা করবে, 2টা হাইড্রোজেন এসে এই অক্সিজেনকে রিপ্লেস করবে। রিপ্লেস করলে এখানে কি হবে, 2টা হাইড্রোজেন যুক্ত হবে। আচ্ছা, তাহলে যখন 2টা হাইড্রোজেন যুক্ত হলো তখন এটা কি হবে, এটাকে বলবো আমরা মিথিলিন মূলক, মিথিলিন মূলক। তাহলে এখানে বৈশিষ্ট্যটা কোন জায়গায়, মানে কি এমন স্পেশালিটি আছে? স্পেশালিটি হচ্ছে যে কোনো কার্বনিল মূলককে মিথিলিন মূলকে রূপান্তর করা যায়। এইবার এই কথাটিকে আমরা কাজে লাগাই। ধরো আমার এখানে আছে প্রোপানোন। তাহলে প্রোপানোনের ক্ষেত্রে আমি আর অ্যারো চিহ্নের কথাটি লিখলাম না, তাহলে কি উৎপন্ন হবে, প্রোপেন। আমার যদি এখানে থাকে ইথানেল, তাহলে কি হবে, ইথেন। তার মানে বেসিক বিষয়টি কি, কার্বনিল মূলক থেকে যখন আমরা মিথিলিন মূলক করছি তখন সে কি অ্যালকেনে পরিণত হচ্ছে। শুধু তাই না, তুমি দেখো আমি চাক্রিক যৌগের জন্য এটি করতে পারি। যেমন ধরো এটি একটি চাক্রিক যৌগ, সাইক্লোহেক্সানন দিয়ে আমি দেখাই, সাইক্লোহেক্সানন এটি একটি চাক্রিক যৌগ। এটি জাইমান হাইড্রোজেন যুক্ত হলে কি হবে, এখানে কি C ডাবল বন্ড O আছে, তাহলে এই 2টা O সরে গিয়ে একটা O সরে গিয়ে 2টা হাইড্রোজেন আসলে সেটা হয়ে যাবে সাইক্লোহেক্সেন। তাহলে আমরা এইভাবে অ্যালকেনের বিভিন্ন প্রস্তুতিগুলো দেখতে পেলাম। এবার আমরা চলে যাই অ্যালকিনের প্রস্তুতি। অ্যালকিনের প্রস্তুতির ক্ষেত্রে একটি হচ্ছে অ্যালকাইন থেকে করা যায়। একটু আগের যে বিক্রিয়াটি দেখেছিলাম ইথাইনের হাইড্রোজেনেশন, এখানেও হাইড্রোজেনেশন, কিন্তু এটা করতে হবে নিয়ন্ত্রিত উপায়ে, অর্থাৎ যেন এখানে 2টা পাই বন্ধনী না ভাঙে, একটা পাই বন্ধন ভাঙে। তার মানে কি, আমি এটা স্টপ করে দিচ্ছি, একটা কাজ কন্টিনিউ হচ্ছিল, আমি এটাকে নিয়ন্ত্রণ করলাম, একটা ধাপ শেষ হওয়ার পরে স্টপ করে দিলাম, তাই এটাকে বলা হচ্ছে নিয়ন্ত্রিত হাইড্রোজেনেশন। এই জন্য আমাকে প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট ইউজ করা হয়। বেরিয়াম সালফেটকে বলা হয় প্রভাবক বিষ। তোমরা ফার্স্ট ইয়ারে পড়ে এসছো, প্রভাবক বিষ কি করে, প্রভাবকের প্রভাবন ক্ষমতা হ্রাস করে। তার মানে যখন এখানে হাইড্রোজেনেশন হয়ে প্রথম ধাপে 2টি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে অ্যালকিন তৈরি হয়, পরবর্তীতে কিন্তু আমার এই জায়গায় বেরিয়াম সালফেটের উপস্থিতিতে তার প্রভাবনটি স্লো হয়ে যায়, অর্থাৎ বিক্রিয়াটি আর ফার্দার সামনের দিকে অগ্রসর হতে চায় না বা হতে পারে না। এভাবে আমরা কি করতে পারি, অ্যালকিন প্রস্তুত করতে পারি। আচ্ছা, তারপরে আমরা যেমন ধরো
নিরোধন বিক্রিয়ার মাধ্যমে এখানে সালফিউরিক অ্যাসিড যদি আমরা ব্যবহার করি তাহলে দেখো এই জায়গার OH আর এই জায়গার H আলাদা হয়ে যাবে। তাহলে আলাদা হয়ে গেলে CH2 ডাবল বন্ড CH2 আর সালফিউরিক অ্যাসিড প্লাস পানি, এটি একটি নিরোধন বিক্রিয়া। সেম টাইপের আরেকটি বিক্রিয়া আমরা করতে পারি অ্যালুমিনিয়াম অক্সাইডের মাধ্যমে। অ্যালুমিনিয়াম অক্সাইডের মাধ্যমেও আমরা করতে পারি প্রায় 350 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এটিতেও আমার ওই একইভাবে এখানে আমার কি হচ্ছে, প্রতিস্থাপন অপসারণ হচ্ছে, হাইড্রোজেন এবং OH বের হয়ে যাচ্ছে। এভাবে আমরা অ্যালকিন প্রস্তুত করতে পারি। আচ্ছা, এখন ধরো যদি এরকম হয় CH2Cl, এখানে যদি আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড ইউজ করি অ্যালকোহলীয়, এটি সাইজেফ নীতি দ্বারা ব্যাখ্যা দেওয়া যায়। এই ক্ষেত্রেও আমার অপসারণ বিক্রিয়া হবে, এই Cl এবং এখানের এই হাইড্রোজেনটি বের হয়ে যাবে। তাহলে কি হবে CH3CH CH2। আমরা একটু আগে পড়েছি একটি পাই বন্ধন ভাঙলে দুইটা জিনিস জোড়া লাগে। এবার এটা উল্টা কথা চিন্তা করো যে দুইটা জিনিস বের হয়ে গেলে একটি পাই বন্ধন তৈরি হয়। এই দুইটা জিনিস বলতে সেগুলো হতে পারে পরমাণু, হতে পারে মূলক। তাহলে আমার এখানে দেখো এই হ্যালোজেন আর এই পার্শ্ববর্তী হাইড্রোজেনটি কে বের হয়ে গেল। তোমাদের মনে প্রশ্ন হতে পারে, আমি আসলে সবসময় একটু উচ্চতর দক্ষতার কিছু জিনিস নিয়ে স্টুডেন্টদের মাথায় ক্লু দিতে চাই। তোমরা যারা একটু বেশি জানতে চাও তাদের জন্য এই ক্লুগুলো। এখন এরকম একটা ক্লু দিচ্ছি যে কেন স্যার এই ক্লোরিন যখন অপসারিত হয় প্রথম কার্বন থেকে কেন হাইড্রোজেন অপসারিত হলো না, কেন দ্বিতীয় কার্বন থেকে অপসারিত হলো? একটু বাসায় চিন্তা করবে, ঠিক আছে? কেন দ্বিতীয় কার্বন থেকে অপসারিত হলো, কেন তৃতীয় কার্বন থেকে অপসারিত হলো না, সেটিও একটু বাসায় চিন্তা করবে। তুমি যত বেশি চিন্তা করবে তোমার মধ্যে তত কি হবে, কমপ্লেক্সিটি তৈরি হতে পারে। আর এই কমপ্লেক্সিটি থেকে একসময় তুমি শিখতে পারবে, এটা পার্মানেন্টলি তোমার মাথায় গেঁথে যাবে। তো যাই হোক, গেল এটি। এখন এই বিক্রিয়ার সাথে আরেকটি লিখি একটু মিল করে। ধরো এইভাবে আছে, তাহলে কি হবে? এটি কার্যকরীমূলক, কার্যকরীমূলকের ঠিক পরের কার্বনকে বলে আলফা কার্বন। আলফা কার্বনের সাথে যেই কার্বন থাকে তাকে বলা হয় বিটা কার্বন। তাহলে এখানে বিটা কার্বন কয়টা? এটা একটা বিটা কার্বন, এটা একটা বিটা কার্বন। এই ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে যেই বিটা কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন আছে, যেই বিটা কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন আছে সেই হাইড্রোজেনটা বের হবে আগের একই রিয়েজেন্টের দ্বারা। তাহলে CH3CH তাহলে এখানে HCl বের হবে। এটা পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে পটাশিয়াম ক্লোরাইড আর পানি তৈরি করবে। দুইটা পয়েন্ট। প্রথম কথা হচ্ছে ALC বলতে অ্যালকোহলকে বোঝানো হচ্ছে। সাধারণত অ্যালকোহল হিসাবে আমরা ইথানল ব্যবহার করে থাকি। যদি আমরা এখানে অ্যাকোয়াস দিতাম তখন কিন্তু প্রতিস্থাপন বিক্রিয়া হতো, তখন এটা অপসারণ বিক্রিয়া হতো না। সেকেন্ড কথা, একটু বাসায় আবার চিন্তা করার জন্য রেখে দিচ্ছি, কেন এই বিটা কার্বন থেকে হাইড্রোজেন বের হবে, এইটা থেকে কেন বের হবে না, একটু বাসায় চিন্তা করবে। তাহলে আমরা এখানেও আরও বেশ কিছু বিক্রিয়া দেখলাম। এবার আমরা অ্যালকাইনের প্রস্তুতিতে চলে যাই। আসলে ক্লাসটি একটু বড় হয়ে যাচ্ছে, তোমাদের ক্লাস যেহেতু কম হয় তাই এই চ্যাপ্টারটি অনেক বড়, তাই আমাদের একটু বেশি করে ক্লাস নিতে পারলে তোমরাও বেশিটা উপকৃত হবে। আমি এখানে এক দুই তিন চার, এখন দেখো এইটার ক্ষেত্রে আমি যদি বিক্রিয়াটি দেখি, এখানে তুমি সাইজেফের মতো করে মনে রাখতে পারো, এই ক্লোরিন আর এই H যাবে, তাহলে CH3C এটা যাবে। আচ্ছা দেখো, এই হাইড্রোজেন আর এই ক্লোরিন যাবে, গেলে এখানে কি হবে, একটা ডাবল বন্ড হবে। আবার এই ক্লোরিন আর এখান থেকে একটা হাইড্রোজেন যাবে, তাহলে আবার আরেকটা বন্ধন হবে। তাহলে এখানে হাইড্রোজেন থাকবে কয়টা? একটা। আমি আবার বলছি, এই হাইড্রোজেন আর এই ক্লোরিন যাওয়ার কারণে একটা পাই বন্ধন, এই ক্লোরিন আর এই হাইড্রোজেন যাওয়ার কারণে আরেকটা পাই বন্ধন, তৈরি হয়ে গেল আমাদের অ্যালকাইন। এক্ষেত্রে যদি পাশাপাশি দুইটা কার্বনের মধ্যে হ্যালোজেন পরমাণু থাকে সেটাকে বলা হয় ভিসিনাল ডাই হ্যালাইড।
ঠিক আছে, পাশাপাশি দুটি কার্বনের মধ্যে যদি হাইড্রোজেন বন্ধন থাকে ভিসিনাল ডাইহ্যালাইড। আর যদি একই কার্বনের মধ্যে থাকে তাহলে সেটাকে বলা হয় জেমিনাল, একই কার্বনের মধ্যে থাকলে। তাহলে এই ক্ষেত্রে কি হবে, আমরা যদি বিক্রিয়াটি দেখি তাহলে আবারও দেখো, এখানে একটা ক্লোরিন আর এখানে একটা হাইড্রোজেন যাবে, গেলে CH3C একটা পাই বন্ধন তৈরি হবে। আবার এই একটা ক্লোরিন আর এখানে আরেকটা হাইড্রোজেন যাবে, তাহলে আরেকটা পাই বন্ধন তৈরি হবে। ঠিক আছে, আবার বলছি, এই ক্লোরিন আর এই হাইড্রোজেন যাবে, একটি পাই বন্ধন হবে, এই ক্লোরিন আর এই হাইড্রোজেন যাবে, আরেকটি পাই বন্ধন হবে। তাহলে আমার কি হলো, অ্যালকাইন তৈরি হয়ে গেল। আর এইখানে পটাশিয়াম ক্লোরাইড বা অন্য যে পদার্থগুলো উৎপন্ন হবে সেগুলো না লিখলেও চলবে। তাহলে এই তিনটি বিক্রিয়া দেখলাম আমরা অ্যালকাইনের ক্ষেত্রে বিক্রিয়া দেখলাম, খুব ইম্পর্টেন্ট দুটো বিক্রিয়া এখানে দেখানো হলো। আরেকটি বিক্রিয়া আমাদের বাস্তব জীবনের সাথে মিল করে আমি দেখাতে চাচ্ছি। যেমন ফল পাকানোর জন্য তোমার ক্যালসিয়াম কার্বাইড ইউজ করা হয়। তোমরা অনেকেই শুনেছো যে কার্বাইড, যেমন তোমার ব্যানানা, কলা পাকানো হয় ক্যালসিয়াম কার্বাইড দিয়ে। তাহলে কি প্রবলেম, মানে ক্যালসিয়াম কার্বাইডটা দিলে কলাটা তাড়াতাড়ি, কাঁচা কলাটা তাড়াতাড়ি পেকে যায়, যেহেতু পাকা কলার চাহিদা আমাদের মার্কেটে বেশি। তাহলে এই ক্ষেত্রে এই ক্যালসিয়াম কার্বাইড আসলে কি করে? তোমরা জানো অধিকাংশ ফ্রুটস হচ্ছে মধ্যে কি থাকে, ওয়াটার থাকে, পানি, হিউজ পরিমাণ পানি থাকে। তুমি কলা থেকে বলো, যে কোনো ফ্রুটসে পানি থাকে অনেক পরিমাণে। তাহলে এই যে পানি আছে, সেই পানির সাথে ক্যালসিয়াম কার্বাইড গিয়ে আমার এই ক্ষেত্রে C2H2 আর এক্ষেত্রে তোমার ক্যালসিয়াম অক্সাইড হয়। ক্যালসিয়াম অক্সাইডটি পরবর্তীতে আরেকটি পানি অণুর সাথে হাইড্রো অক্সাইডে পরিণত হয়। তাহলে দেখো ব্যবসায়ী কী করলো, ক্যালসিয়াম কার্বাইড দিল, কেন? কলা পাকানোর জন্য। কিন্তু সেই ক্যালসিয়াম কার্বাইড থেকে সেটা কিসে কনভার্ট হলো? ইথাইন গ্যাসে। তুমি ইথাইন হচ্ছে জ্বালানির যে গ্যাস, সেটা তুমি এখন কলার মধ্যে তুমি ফ্রি পাচ্ছ। সব ফ্রি কিন্তু ভালো নয়। তাহলে এই ইথাইন গ্যাস আমাদের কি করবে, খাওয়ার পরে, সেই কলা খাওয়ার পরে আমাদের বডিতে প্রবলেম করতে পারে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম অ্যালকাইনের প্রস্তুতি। আমি আরেকটু বলতে চাচ্ছিলাম, যদি স্যারের কোনো আপত্তি না থাকে। আসলে এখানে আমাদের নাজিমুদ্দিন স্যার অনেকক্ষণ ধরে বসে আছেন, উনি ক্লাস দেখাচ্ছেন। আমি টপিকটি শেষ করতে চাচ্ছিলাম। তারপরে আমি যে জিনিসটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে, তোমাকে ধরো তিনটা পাত্রের মধ্যে, তিনটা টেস্ট টিউবের মধ্যে একটাতে অ্যালকেন দিল, একটাতে অ্যালকিন দিল, একটাতে অ্যালকাইন দিল। তোমাকে বললো যে এখন তুমি এটা পার্থক্য করো। বলে দেওয়া হলো যে অ্যালকেন, একটাতে অ্যালকিন, একটাতে অ্যালকাইন। হ্যাঁ, একটাতে দিলাম আমি অ্যালকেন, একটাতে অ্যালকিন, একটাতে অ্যালকাইন। তুমি কীভাবে পার্থক্য করবে আমার জানা দরকার। আমরা এতক্ষণ ধরে অ্যালিফিটিক হাইড্রোকার্বনের বিভিন্ন ধর্ম দেখলাম, তাদের প্রস্তুতি দেখলাম, এখন তাদের পার্থক্য তো আমার জানা দরকার। দেখো, পার্থক্য বোঝার আগে প্রথম কথা হচ্ছে, অ্যালকেনকে বলা হয় প্যারাফিন যৌগ বা আকর্ষণহীন যৌগ। কেন? কারণ অ্যালকেনের মধ্যে সিগমা বন্ধন থাকে। সিগমা বন্ধন অনেক শক্তিশালী, অনেক ভালো বন্ধন, তাই সহজে বিক্রিয়া করার প্রবণতা দেখায় না। অ্যালকিন আর অ্যালকাইনে পাই বন্ধন থাকে, তাই তারা বিক্রিয়া করার প্রবণতা দেখায়। এখন ধরো যে আমি যদি ব্রোমিন দিই, দেখো এখান থেকে তুমি আলাদা আবার পাত্রে নাও, আলাদা টেস্ট টিউবে নাও। তুমি যদি ব্রোমিন দাও, তাহলে অ্যালকেন ব্রোমিনের সাথে কোনো বিক্রিয়া করবে না। ব্রোমিন হচ্ছে লাল টকটকে ব্রোমিন, একবারে লাল, আলকা, মানে কি বলে, লাল যে রেড কালার যে রংটা আছে, আলতা যেটাকে বলা হয়, ওরকম রেড, খুবই রেডিশ একটা ডিপ কালার হচ্ছে ব্রোমিনের। এখানে কোনো বিক্রিয়া ঘটবে না, নো রিয়াকশান। আচ্ছা, তুমি যদি অ্যালকিন দাও, আমি উদাহরণ দিয়ে দিচ্ছি, ধরো তুমি অ্যালকিন দিলা, তখন কি হবে? এই পাই বন্ধন ভাঙবে। তাহলে পাই বন্ধন ভাঙলে এক্ষেত্রে কি হবে? এই ধরনের একটা যৌগ তৈরি হবে এবং বিক্রিয়াটি দ্রুত হবে, দ্রুত। দেখো ওই যে পাই বন্ধন ভেঙে ব্রোমিন ঢুকেছে। এখন কথা হচ্ছে, অ্যালকাইন কি সেই বিক্রিয়া দিবে? অ্যালকাইনের ক্ষেত্রে ব্রোমিন দিলে বিক্রিয়াটি খুবই স্লোলি সংগঠিত হবে, ফাস্ট না, খুব স্লো সংগঠিত হবে। তাহলে যেটা খুব তাড়াতাড়ি হবে সেটা অ্যালকিন, যেটা স্লো সংগঠিত হবে সেটা হচ্ছে অ্যালকাইন। তাহলে এখানে কি হবে? CH, একটা পাই বন্ধন ভাঙলে দুইটা ব্রোমিন, দুইটা পাই বন্ধন ভাঙলে কয়টা ব্রোমিন? 4টা ব্রোমিন। তার মানে এখানে 2Br2 হবে।
তাহলে তো সমস্যা রয়েই গেল। ব্রোমিন, আমি 3টা টেস্ট টিউবে যদি ব্রোমিন দেই, তখন আমি যদি 3টা টেস্ট টিউবে আমাকে দেওয়া স্যাম্পল থেকে অল্প অল্প করে নিয়ে ব্রোমিন দেই, তাহলে অ্যালকেন বিক্রিয়া করবে না, বাট অ্যালকিন আর অ্যালকাইন বিক্রিয়া করবে। বিক্রিয়া করে কি করবে? তাদের কালারটাকে ভ্যানিশ করে ফেলবে। মানে কালার ভ্যানিশ হওয়া মানেই কিন্তু বিক্রিয়া হওয়া। ব্রোমিনের যে কালারটা ভ্যানিশ হয়ে গেল, এটাই বোঝায় কি যে বিক্রিয়াটি সংঘটিত হয়েছে। তাহলে এবার আমরা একটু অন্য একটা চেষ্টা করি, যে ধরো আমি বোঝানোর সুবিধার জন্য বলছি, ধরো হচ্ছে এটা আমার এখানে ব্রোমিন দিলাম, এটা আমি যেই পাত্র থেকে নিলাম সেই পাত্রে নো রিয়াকশান, আর এই দুইটা রিয়াকশান করেছে, তাহলে যেটা নো রিয়াকশান সেটা হচ্ছে অ্যালকেন। তাহলে এখন এই দুইটার মধ্যেই আমার ভেজালটা রয়ে গেল, তাহলে ওই পাত্র আমি আলাদা করে ফেলবো, মূল পাত্র এটা আলাদা করে ফেলবো। এবার বাকি দুইটা পাত্রের থেকে আবার নতুন দুইটা টেস্ট টিউবের মধ্যে আমি জিনিস নিব। কি নিব? যেমন ধরো এখানে আমি নিতে পারি ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট, এটি আমি দুইটির মধ্যে দিব। দুইটির মধ্যে যখন দিব, তখন অ্যালকিন যদি হয়, অ্যালকিন কি কোনো বিক্রিয়া করবে না, আর যদি অ্যালকাইন হয় তাহলে সে বিক্রিয়া করবে। ঠিক আছে, তাহলে আমরা এখন এখান থেকে পেয়ে যাব, যেমন আমার যদি সেটা ইথাইন হয়, তাহলে ডাইঅ্যামিন সিলভার নাইট্রেটের সাথে সে বিক্রিয়া করবে। ওই যে অ্যালকাইন অম্লধর্মী আমরা প্রথমে পড়েছি, তাহলে এই দুই পাশের দুইটা হাইড্রোজেনকে সে কী করবে? প্রতিস্থাপন করবে। করলে এখানে কি হবে? সিলভার ইথানাইডের সাদা অদক্ষেপ পড়বে, কিন্তু অ্যালকিনের ক্ষেত্রে এটা কোনো বিক্রিয়া দিবে না। অর্থাৎ অ্যালকিন প্লাস ডাইঅ্যামিন সিলভার নাইট্রেটে কে নো রিঅ্যাকশন, এখানে কোনো বিক্রিয়া হবে না। তুমি যদি আরও ওভার কনফার্ম হতে চাও, তাহলে তুমি এখানে ডাইঅ্যামিন কিউপ্রাস ক্লোরাইড দিয়েও আমরা এই বিক্রিয়াটি করতে পারি। ডাইঅ্যামিন কিউপ্রাস আয়ন যখন আমরা দিব, সেই ক্ষেত্রেও অ্যালকিন বিক্রিয়ায় পার্টিসিপেট করবে না, কিন্তু অ্যালকাইন বিক্রিয়ায় পার্টিসিপেট করবে। সেক্ষেত্রে কি হবে? কপার অ্যালকানাইডের কি লাল অদক্ষেপ পাওয়া যাবে। তাহলে আমরা একটা শিখি, দুইটা যদি তোমাদের কনফিউশন লাগে আমরা একটাই শিখি। হ্যাঁ, তাহলে কি দেখলাম? যে এই ক্ষেত্রে সাদা অদক্ষেপ দিবে অ্যালকাইন, কিন্তু অ্যালকিন কোনো অদক্ষেপ দিবে না। এখন এখানেও একটা উচ্চতর দক্ষতার বিষয় আছে। এই বিক্রিয়াটি কিন্তু শুধুমাত্র প্রান্তিক অ্যালকাইন হলেই হবে, বিক্রিয়ায় পার্টিসিপেট করবে, কারণ প্রান্তিক অ্যালকাইন অম্লধর্মী। যদি নন প্রান্তিক হয়, সেটা অ্যালকাইন হলেও কিন্তু বিক্রিয়া দিবে না। তাহলে নন প্রান্তিক অ্যালকাইন এবং অ্যালকিনের মধ্যে কিভাবে পার্থক্য করবে, এই বিষয়টি নিয়ে তোমরা আজকে বাসায় গিয়ে চেষ্টা করবে। বই ঘাটবে, 2-3টা বই ঘাটবে, ঘেটে মাথায় মানে চিন্তা করবে যে আচ্ছা কী হলো, এটার সাথে এটা কি করা যায়। যদি নন প্রান্তিক অ্যালকাইন থেকে না দেয়, তাহলে আমি কি এটাকে অন্য কোনো কিছুতে কনভার্ট করে বিক্রিয়া থেকে সিদ্ধান্ত নিতে পারি, সেটি নিয়ে তোমরা চেষ্টা করবে। তো ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অনেকটা সময় নিলাম। আমি চেষ্টা করেছি অ্যালিফিটিক হাইড্রোকার্বন এর প্রস্তুতি, তাদের মধ্যে পার্থক্য এবং তাদের কিছু বিশেষ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করার জন্য। আর আবারও বলছি, কেমিস্ট্রির এর আগের যে 8টি ক্লাস হয়েছে, সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখে নিও, তাহলে তোমাদের প্রিপারেশনের জন্য সেটি খুবই ভালো হবে। আজকে আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান খান তোমাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।